আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, এটা হচ্ছে বিজ্ঞানের, ঠিক আছে। বিএসসি ডিপ্লোমা এবং মিডওয়াইফারি সবার প্রশ্নগুলো আছে। তো যে প্রশ্নগুলো বোঝানোর লাগবে আমি সেই প্রশ্নগুলো নিয়ে আসছি, আর যেগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করা লাগবে ওগুলো নিয়ে আসি নাই। 2023-24 সেশন। তো এখন দেখো প্রথমে এখানে কি আছে, সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক কোনটি। এটার উত্তর যদি কেউ জানো, প্রশ্নগুলোর উত্তর কেউ জেনে থাকলে কমেন্ট করিও, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝার জন্য না, এটা এখন প্রশ্নটা এইভাবে আসছে, প্রশ্নটা হচ্ছে তোমার এইভাবে না আসে অন্যভাবেও আসতে পারতো, যার কারণে আমাদের যে সক্রিয়তার ক্রমটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে হচ্ছে আমাদের প্রশ্নটা অ্যান্সার করাটা সহজ হয়ে যায়। যেমন ধরো এই যে এটার তাহলে কি সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক কোনটি, এটার জন্য আমরা হচ্ছে এই সক্রিয়তার ক্রমটা মনে রাখবো। এটা যত ক্রমটা নিচের দিকে যাবে, এখানে কিন্তু আরো অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমাদের লাগবে, জাস্ট সেগুলাই আমি রাখছি। তো যত নিচের দিকে যাবে সক্রিয়তার হার তত হ্রাস পেতে থাকবে। তাহলে উপরে হচ্ছে সক্রিয়তা সবচেয়ে বেশি, আর নিচের দিকে যত যাবে সক্রিয়তার হারটা তত কমবে, সক্রিয়তার হার কম, নিচের দিকের গুলো সক্রিয়তা কম, ঠিক আছে। এখন দেখো সবার উপরে কে আছে, তাহলে COOH। এটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো কার্যকরী মূলকগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ বর্ণ যেটাতে আছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, যেটা অ্যাসিড গ্রুপে হচ্ছে তোমার সব থেকে বেশি বর্ণ আছে। তার মধ্যে কার্বক্সিলিক গ্রুপটা হচ্ছে সবার উপরে। তারপর আসবে তোমার সালফোনিক অ্যাসিড, আমাদেরগুলো লাগবে না। এই যে অ্যাসিড হ্যালাইড, এক্স দ্বারা বোঝায় হচ্ছে তোমার হ্যালাইড, আর CO থেকে তোমার অ্যাসিড, ঠিক আছে। কক্স তাহলে কি অ্যাসিড হ্যালাইড। তারপর এটা তোমার সায়ানো গ্রুপ, আর এটা হচ্ছে CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। CO এটা হচ্ছে কিটোন গ্রুপ। OH হচ্ছে হাইড্রোক্সাইড গ্রুপ। আর NH2 এটা হচ্ছে অ্যামিন গ্রুপ, এটা হচ্ছে অ্যালকাইন আর অ্যালকেন। তো প্রথমত আমাদের কি জানার লাগবে, এই কার্যকরী মূলকটার নাম কি। এই কার্যকরী মূলকটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। পরীক্ষা এভাবে আসতে পারে যে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক নিচের কোনটি, তাহলে সেটা হবে COOH। আর এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। আর এটা হচ্ছে সায়ানাইড গ্রুপ। CHO এটা হচ্ছে অ্যালডিহাইড। CO হলো কিটোন। OH হচ্ছে হাইড্রোক্সিল মূলক, আর NH2 হচ্ছে অ্যামিনো গ্রুপ বা এমিনো মূলক। আর এটা ডাবল বন্ড C, এটা হচ্ছে তোমার অ্যালকিন মূলক। আর C ট্রিপল বন্ড, দেখো এখানে ট্রিপল বন্ড আছে না, এটা হচ্ছে তোমার অ্যালকাইন মূলক। আর এটা হচ্ছে কি অ্যালকেন মূলক। তাহলে আমি আবারও বলে দেই, আমরা কি কি জানবো। প্রথমত আমরা জানবো হচ্ছে সক্রিয়তার ক্রমটা, সব থেকে বেশি সক্রিয় কার্যকরী মূলক কোনটি। তো বেশি সক্রিয় কার্যকরী মূলক হচ্ছে COOH। এখন পরীক্ষায় এখানে যেমন দেখো তোমার অপশনগুলো যে সবসময় COOH দিয়েই থাকবে, এটাই যে থাকবে এমন কিন্তু না, সেখানে তোমার COOH নাও থাকতে পারে, এখানে তোমার CHO দিতে পারে। তো তখন দেখা লাগবে চারটার মধ্যে আমার কোনটা সব থেকে বেশি কার্যকরী মূলক, মানে বেশি সক্রিয়, সব থেকে বেশি সক্রিয়। তো এখন এই চারটার মধ্যে সক্রিয় কোনটা বলতো, এখানে সব থেকে সক্রিয় কোনটা হবে। সবাই অ্যান্সার করো, 1 নম্বরের উত্তর কি হবে। আচ্ছা
এরপরে আসো নিচের কোনটি জৈব অম্ল বা জৈব অ্যাসিড। তো জৈব অম্ল জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা হলো কয়েকটা অ্যাসিডের নাম মুখস্থ রাখবো, যেমন হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। জৈব অম্ল বলতে হলো তোমার ওই সকল অ্যাসিডকে বোঝায় যেগুলো আমরা কোথায় পাই, যেগুলো হচ্ছে আমরা ফলমূল থেকে যে অ্যাসিডটা পাই। জৈব অ্যাসিড কোত্থেকে পাই? ফলমূল থেকে। ফলমূল থেকে যেটা পাই সেটাই মূলত হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে এখানে দেখো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে একটা অজৈব অ্যাসিড। এটা হচ্ছে তোমার ল্যাবরেটরিতে তৈরি হয়। আর সালফিউরিক অ্যাসিড এটাও হচ্ছে তোমার অজৈব অ্যাসিড। এটা শিল্প কারখানায় বেশি ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিডটা। নাইট্রিক অ্যাসিড থেকে একটা জিনিস জানার লাগবে, সেটা হচ্ছে তোমার সোনার খাদ। সোনায় তো খাদ থাকে, তাই না? সোনার খাদ নির্ণয়ে ব্যবহৃত হয়। আর সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের, ওটাকে কি বলে, শিল্প কারখানায় হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে আছে, যার পরিমাণ হচ্ছে 1.5 থেকে 2 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ। আর এসিটিক অ্যাসিড হচ্ছে আমরা লেবু থেকে পাই। তো লেবু একটা ফল না, তাহলে লেবু থেকে যেহেতু পাই তার মানে এটা কি হবে? আমাদের জৈব অম্ল। এটা বুঝার কিছু নাই, এটা হচ্ছে তোমার হলো কাইন্ড অফ মুখস্থ করারই লাগে। আর যদি সংকেত দেয় তাহলে বুঝার একটা সহজ উপায় আছে, সেখানে তোমরা জৈব অ্যাসিড যেগুলা সেটার সংকেতের শেষে COOH এই মূলকটা পাবা। COOH মূলকটা যদি পাও তাহলে বুঝে নিবা এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। ঠিক আছে? আর যদি এভাবে নাম ধরে দেয় তাহলে তো বোঝার কোনো উপায় থাকে না, COOH তো আর থাকে না। সেই ক্ষেত্রে আমাদের জানার লাগবে কয়েকটা যে কমন অজৈব অ্যাসিড যেগুলা, এই অজৈব অ্যাসিডগুলো যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে জৈব অ্যাসিডগুলো আমাদের মনে থাকবে। তারপর যেমন দেখো এসিটিক অ্যাসিড হচ্ছে তোমার ইয়াতে থাকে, ভিনেগারে থাকে। এটা তো মনে রাখতেই হবে, ভিনেগারে কোন অ্যাসিড থাকে? এসিটিক অ্যাসিড। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। কয়েকটা ফলে কি কি অ্যাসিড থাকে এগুলো হচ্ছে জানার লাগবে। তাহলে এটার অ্যান্সার হবে এসিটিক অ্যাসিড, আর এটার অ্যান্সার হবে COOH। 3 নাম্বারটার অ্যান্সার কে জানো? মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা কত? মানবদেহের মোট কোষেরুকার সংখ্যা কতটি? 3 নাম্বারের অ্যান্সার কেউ জানো? উম্মে কুলসুম আক্তার মুক্তা বলছে 31টি। নাহিদ হাসান জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, উম্মে কুলসুম আক্তার মুক্তাও বলছে 31টা, জান্নাতও বলছে 31টা। মানবদেহে কোষেরুকার সংখ্যা 33টা। এটা হচ্ছে অপরিণত অবস্থায় মানবদেহে কোষেরুকার সংখ্যা হচ্ছে 33টা। যখন অ্যাডাল্ট হয় তখন হচ্ছে তার 26টা হয়ে যায়, পরিণত হয়ে 26টা। তাহলে বাকি যে 7টা যে কোষেরুকা থাকে, 7টা কোষেরুকা হচ্ছে তোমার ফিউজড হয়ে যায়। এই কোষেরুকা না দিয়ে তোমার আরেকটা জিনিস দিতে পারে, সেটা হচ্ছে ভার্টিব্রাল। কোষেরুকা না দিয়ে কি দিতে পারে? ভার্টিব্রা দিতে পারে। ঠিক আছে? মাহি সুলতানা, তোমরা সবাই 31টি বলতেছো, কিন্তু এটার উত্তর তো 33টি।
ইনফরমেশন চেঞ্জ করছে নাকি আবার? মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা 33টা। 31টা না, এটা 33টাই। মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা হচ্ছে 33টা। এটা 31টা না তো, এটা হচ্ছে তোমার যখন বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মের সময় হচ্ছে 33টা কোষেরুকা থাকে, যখন হচ্ছে অ্যাডাল্ট হয়ে যায়, পূর্ণবয়স্ক হয়ে যায়, তখন হচ্ছে 26টা কোষেরুকা হয়ে যায়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে এখানে প্রশ্নটা দেখবা, যদি হলো মানবদেহের এমনিতেই দেখো 26 আর 33 কিন্তু কোনো সময় একসঙ্গে দেয় না। যদি একসঙ্গে দেয় তাহলে হচ্ছে বাচ্চাকাল আর হচ্ছে তোমার পরিণত বয়স এই কথাটা উল্লেখ থাকে। পরিণত বললে তাহলে 26টা, আর হচ্ছে যদি তোমার কথাই কি বলে অপরিণত বয়স বলে তাহলে হচ্ছে তোমার 33টা। বাকি যে 7টা কোষেরুকা হয়, এই 7টা কোষেরুকা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে ফিউজ হয়ে মানে 2-3টা কোষেরুকা মিলে একটা হয়ে যায়। ঠিক আছে, এখন কোনটাতে কতটা থাকে এটা এত ডিপলি আসে না, তারপর একটু জেনে রাখো। ইংরেজিতে দিব না, বাংলা সার্ভাইকাল। সার্ভাইকালের 7টা, থোরাসিকের থাকে হচ্ছে তোমার থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 5টা, আর একটা থাকে হচ্ছে ককটিক্স, এটা থাকে 4টা, মোট হচ্ছে 31টা। এই যে পরিণত বয়সে এখানে হয়ে যায় তোমার স্যাক্রালে হয়ে যায় একটা, আর এখানে হয়ে যায় একটা, তাহলে এখান থেকে 3, এখান থেকে 4। এই যে পরিণত অবস্থায় হচ্ছে তোমার 7টা কোষেরুকা ফিউজ হয়ে যায়। ঠিক আছে, তো এটা মাথায় রাখো। যারা হলো তোমার 3-এর ডি বলছিলাম, 3-এর ডি হবে না, এটা 33টি হবে। ঠিক আছে, 33টি। তারপর এখন বলো তো মানব চোখের লেন্স কি ধরনের? মানব চোখের লেন্স হচ্ছে উভু উত্তল বা বাইকনভেক্স। এটা লাগবে না, এটা করবো আর কি, এটা মুখস্থ, বোঝানোর কিছুই নেই। এরপরে আসো থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? থার্মোমিটারে পারদ যে ব্যবহার করা হয় এটা মনে রাখবা, পারদ হচ্ছে পারদে যদি আমরা একটু তাপ দেই তাহলে এটা স্বল্প তাপে এটার আয়তনটা অনেক বৃদ্ধি পায়। ঠিক আছে, আমাদের জ্বরের সময় যে তাপমাত্রাটা, সেই ক্ষেত্রে নর্মাল টেম্পারেচারের থেকে কিন্তু তো তাওসিফ তাসফিয়া বলছে উত্তল লেন্স। হ্যাঁ, খালি উত্তল লেন্স না, দ্বি উত্তল লেন্স। এটা হচ্ছে তোমার দ্বি উত্তল বা উভোত্তল অথবা বাইকনভেক্স। এরপরে আসি হচ্ছে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন, এটা এই জিনিসটা যেটা, যেমন দেখো নর্মাল অবস্থা থেকে আমাদের জ্বর আমরা কখন বলি, যখন হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট, এটার থেকে যদি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ফারেনহাইট বেশি হয়ে যায় তখন কিন্তু এটাকে কি বলা হয়, জ্বর বলা হয়। এই অবস্থাটাকে জ্বর বলা হয়। তো ওইখানে যদি আমরা এমন একটা পদার্থ ব্যবহার করি যেটাতে হচ্ছে আগুনের তাপ দিলে ওইটা হলো তোমার অবস্থাটা চেঞ্জ করে, তাহলে ওই অবস্থায় যাইতে যাইতে তো মানুষ মারা যাবে, তার জ্বরের তো পরিমাপটা করা যাবে না, তাই না? তো এই কারণে কি করা হয়, পারদ হচ্ছে তোমার স্বল্প তাপে আয়তনটা বৃদ্ধি পায়, একটু তাপ দিলে ওই আয়তনটা বৃদ্ধি পায়, যার কারণে এখানে হচ্ছে পারদ ব্যবহার করা হয়। তাহলে ওটা কি হবে, অল্প তাপে আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পাইলেই কি হবে, আয়তন বৃদ্ধি পেলেই আমরা হচ্ছে জ্বরটা সহজে পরিমাপ করতে পারবো। এটার হচ্ছে 5-এর গ অ্যান্সার।
এরপরে আসি হচ্ছে 6 নাম্বারটা। 5 কি বুঝছো কেন পারদ ব্যবহার করা হয়? কেউ না বুঝলে কমেন্ট করো। হ্যাঁ, এবার 6 নাম্বারটা। 6 নাম্বার যদি কেউ পারো তাহলে হচ্ছে অ্যান্সার করো। বলছে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। এখন আমাদের জানার লাগবে যেহেতু 4টা রোগ আছে, আমরা যে কোনো একটা রোগ নিয়ে খালি যেই রোগটা ভাইরাস জনিত ওইটা রোগ নিয়ে পড়লে হবে না, আমাদের 4টা রোগ সম্পর্কে জানার লাগবে যে কোনটা আসলে কি ঘটিত হয় এবং কোন ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস দ্বারা হয়। ঠিক আছে, তো টাইফয়েড যেটা, টাইফয়েড ফিভার হয় তোমার এটা ব্যাকটেরিয়ার দ্বারা। এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া। স্যালমোনেলা টাইফি। ঠিক আছে, স্যালমোনেলা টাইফি দ্বারা টাইফয়েড হয়। টাইফয়েড তাহলে কি ব্যাকটেরিয়া জনিত রোগ, এখানে চাইছে কি আমার চাইছে হচ্ছে ভাইরাস জনিত রোগ, তাহলে চলে গেল স্যালমোনেলা টাইফি, টাইফয়েড হচ্ছে স্যালমোনেলা টাইফির ব্যাকটেরিয়া জনিত রোগ। আর এই টাইফয়েডের আরেকটা নাম হচ্ছে এন্টেরিক ফিভার। দেখো টাইফয়েড নিয়ে কিন্তু অনেক কিছু আছে, তো আমাদের যতটুকু লাগবে আমরা জাস্ট সেটুকুই পড়বো। একটা গেল, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, ব্যাকটেরিয়াটার নাম কি আর এটার অপর নাম কি, 3টা জিনিস এখান থেকে আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে ম্যালেরিয়া, যেটা ম্যালেরিয়াটা হচ্ছে পরজীবী ঘটিত রোগ। পরজীবী ঘটিত রোগ, পরজীবীটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তারপরে কোলেরা, যেটা কোলেরাটাও হচ্ছে তোমার ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগ। আর কোলেরার যে ব্যাকটেরিয়াটা তার নাম হচ্ছে ভিব্রিও কোলেরা। ভিব্রিও কোলেরা, আলাদা পেজে লিখি। কোলেরার ব্যাকটেরিয়ার নাম কি? ভিব্রিও কোলেরা। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যাকটেরিয়ার নাম, এটা গেল। তারপরে ভিব্রিও কোলেরা, যেটা এটা হচ্ছে দেখতে কমার মতো, যারা বিএসসি তাদের জন্য লাগবে। ভিব্রিও কোলেরার আকৃতি কি? কমার মতো, এটা হচ্ছে কমন প্রশ্ন। অথবা কোলেরার ব্যাকটেরিয়ার আকৃতি, কোলেরা যে হয় কোলেরা রোগের ব্যাকটেরিয়া এর আকৃতি কি? ব্যাকটেরিয়ার আকৃতি হচ্ছে কমা আকৃতি, কমার মতো, এটা গেল। তারপর হচ্ছে কলেরার যে হসপিটালটা, কলেরার একটা স্পেশালাইজড হসপিটাল আছে, এই হসপিটালটা কোথায় অবস্থিত? কলেরার হসপিটাল হচ্ছে ঢাকার মহাখালীতে অবস্থিত। ঢাকার মহাখালীতে কলেরার হসপিটাল হচ্ছে ঢাকার মহাখালীতে অবস্থিত। আচ্ছা, এখানে কয়টা রোগ আসলো তাহলে? 4টা রোগ, 3টা রোগ নিয়ে বললাম। সবাইকে এই 3টা রোগ নিয়ে ক্লিয়ার? যতটুকু লাগবে ক্লিয়ার কিনা? আর জিকা রোগটা যেটা হয়, জিকা রোগটা হচ্ছে জিকা ভাইরাস থেকে হয়। জিকা ভাইরাস থেকে হয়। এই জিকা ভাইরাসটা হলে কি হয়, হাত পা হচ্ছে ফেটে যায় আর কি। এটা একটা কৃষকের দেহ থেকে এটা হচ্ছে শনাক্ত করা হয়েছিল জিকা ভাইরাসটা। সেটা হচ্ছে নদীর পাড়ে নদীর পাড়ে ফসল ফলাচ্ছিল হয়তো বা, তখন হচ্ছে তার দেহে এই ভাইরাসটার দেখা যায়, তখন ওই লোকটার শরীরটা হচ্ছে ফেটে যায়। জিকা ভাইরাস হলে তোমার শরীর ফেটে যায়, এটাই। তো জিকা ভাইরাসের কারণে জিকা রোগ হয়। এখন বলো তো 6 নাম্বারটা ক্লিয়ার কিনা? 6 নাম্বারের যতগুলো ইনফরমেশন দিছি সবগুলো বুঝতে পারছো কিনা? 6 নাম্বার বুঝছো কিনা? 6 নাম্বার বুঝলে সাথে যাই। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়? এই যে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, এটা সাধারণত হচ্ছে এই প্রক্রিয়াটি সাধারণত কি? এই প্রক্রিয়াটা হইল ক্লাস কি আটকে গেছিল?
প্রক্রিয়াটা সাধারণত হইল উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, খাদ্য তৈরির পরে যে হচ্ছে তোমার গ্লুকোজের হিসেবে সেটা গ্লুকোজ তৈরির মাধ্যমে শক্তি হিসেবে সেটা করে আর কি, মানে শক্তি উৎপন্ন যেটা করে সেই প্রক্রিয়াটাই মূলত গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। ঠিক আছে, এখন এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়। একটা জিনিস মনে রাখবা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বাদে বাকি যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। যেমন হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, সবগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সংগঠন হয়। একমাত্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে সংগঠিত হয়। গ্লাইকোলাইসিস বাদে বাকি যতগুলা প্রক্রিয়া আছে উদ্ভিদের শক্তি রিলেটেড, সবগুলা প্রক্রিয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয় একমাত্র গ্লাইকোলাইসিস ছাড়া। এরপরে আসি জারণ বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে? এটা এইভাবে মনে রাখবা, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রনের ছাড়ন মানে কি? বর্জন। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। এই পেজ ক্লিয়ার সবার? এই পেজে যে প্রশ্নগুলা নিয়ে আসছিলাম সবগুলো ক্লিয়ার সবার? তাহলে পরের পেজে যাই। এরপরে আসি কি বলছে, খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায়? খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায়? 9 নাম্বার বলো তো, 9 নাম্বার অ্যান্সার কি হবে? খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায়? নয় নাম্বারটা বলো। দেখো, খেজুরের কাঁচা রসে আমি হচ্ছে প্রথমে পোলিও নিয়ে কথা বলি। পোলিও যে ভাইরাস, পোলিও ভাইরাসের জন্য হচ্ছে পোলিও ভাইরাসের জন্য একটা ভ্যাকসিন দেওয়া হয়। পোলিও ভাইরাসের জন্য একটা ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিনটার নাম হচ্ছে ওপিভি। ওপিভি আর হচ্ছে আইপিভি। ওপিভির ফুল মিনিং হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওপিভির ফুল মিনিং হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, আর আইপিভি হচ্ছে ইনজেক্টেড পোলিও ভ্যাকসিন। ইনজেক্টেড পোলিও ভ্যাকসিন, ঠিক আছে? তাহলে পোলিওর জন্য, পোলিও ভাইরাসের জন্য, পোলিও ভাইরাসটা প্রিভেন্ট করার জন্য দুইটা ভ্যাকসিন দেওয়া হয়, একটা হচ্ছে ওপিভি আর আইপিভি। দুইটা জিনিসই মাথায় রাখবা, এটা পরীক্ষায় আসতে পারে। পোলিও ভাইরাস প্রতিরোধ করার জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? ওরাল পোলিও ভ্যাকসিনও দেওয়া হয়, আইপিভি ইন্ট্রাভেনাস বা ইনজেক্টেড যেটাই বলো, ইনজেক্টেড পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। তারপর হচ্ছে হামের জন্য যেটা দেওয়া হয়, হামের জন্য হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। আর করোনা তো হচ্ছে আমরা জানি, করোনা হচ্ছে কি কোভিড-19। কোভিড-19 এটা এটা কি পারছো? 9 নাম্বার হচ্ছে এ, নিপা ভাইরাস। নিপা ভাইরাস আরেকটা প্রাণীর মাধ্যমে ছড়ায়, প্রাণীটার নাম বলো তো কি? নিপা ভাইরাস আরেকটা প্রাণীর মাধ্যমে ছড়ায়। আচ্ছা, কে জানি একটা প্রশ্ন করছিল যে আপু ডিএনসিতে এরকম, এটা কি ডিলিট করে দিছো?
আচ্ছা, নিপা ভাইরাসটা খালি ডিএনসি দেখছি, তারপর বাকিটা দেখিনি। কে বলছিলা? প্রশ্নটা কে করছিলা? প্রশ্ন করছিলে না কিছু লিখছিলা? আচ্ছা, খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়? সরি, ভাইরাস পাওয়া যায়, সেটা হচ্ছে নিপা ভাইরাস এটা। আর নিপা ভাইরাস নিয়ে আরেকটা ইয়ার আছে, বাদুরের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়। বাদুরের মাধ্যমেও নিপা ভাইরাস ছড়ায়। এই তো জান্নাত পাইছে। আপু ডিএনসিতে চান্স হইতে হলে সব নিয়ে মার্ক কত লাগে? 130+। 130+, হ্যাঁ। আমাদের এখানে ডিএনসিতে যারা আছে সবারই ওই 130+, আমাদের বেঁচে। তারপর হচ্ছে ওইটা ইয়ার পরেও নির্ভর করে, কি জানি বলে, মানে চান্স পাওয়াটা হচ্ছে মার্কটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের উপরও নির্ভর করে। যদি কোয়েশ্চেনটা সহজ হয় তাহলে 130 ওই দিকে চলে যায়, 130 পার হয়ে যায়। আর যদি কোয়েশ্চেন একটু কঠিন হয় তাহলে তোমার মার্কটা একটু কমে আসে, 125+ পাইলে হয়ে যায়। সেটা কোয়েশ্চেনের কাট মার্কের উপর নির্ভর করবে, কোয়েশ্চেন যেমন হবে। তাহলে হামের জন্য যে টিকাটা দেওয়া হয় সেটা হচ্ছে MMR টিকা। MMR, মিজেলস, মামস, রুবেলা। মামসের অপর নাম হচ্ছে তোমার হাম। ঠিক আছে, তাহলে এখানে যেটা বললাম, পোলিও ভাইরাসের জন্য যে টিকা দেওয়া হয় সেটা হচ্ছে OPV আর IPV। আর হচ্ছে হামের জন্য MMR টিকা দেওয়া হয়। ঠিক আছে, এটুকু মাথায় রাখবা। যেহেতু হচ্ছে তোমার ইপিআই শিডিউল, যেটা এক্সপেন্ডেড ইপিআই প্রোগ্রামেবল ইমিউনাইজেশন, ওই যে ইয়াটা শিডিউল, যেটা ওই শিডিউলে তোমার শিডিউলটা হচ্ছে লাগে, পরীক্ষায় লাগে। ঠিক আছে, মাঝে মধ্যে আসে, ওইখান থেকে প্রশ্ন আসে যে এই রোগের জন্য কোন টিকা দেওয়া হয়, যেমন যক্ষার জন্য কোন টিকা দেওয়া হয়, তারপর হচ্ছে তোমার পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কোন কোন রোগের জন্য দেওয়া হয়, নিউমোনিয়ার জন্য কোন টিকা দেওয়া হয়, এগুলো। ওকে, তাহলে হচ্ছে ইপিআই শিডিউলটা মনে রাখবা, ওটা একটু পড়ে নেবা। তারপর এখন আসি হচ্ছে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক? কুষ্ঠরোগের ইংরেজি যে নামটা, কুষ্ঠরোগের কয়েকটা নাম আছে, নাম দুইটা আমরা মনে রাখি। একটা হচ্ছে ল্যাপ্রোসি, আর আরেকটা এটার নাম হচ্ছে হ্যান্ডসেন ডিজিজ, যেটা তোমাদের লাগবে না, নার্সিংয়ে আসো তারপরে লাগবে হ্যান্ডসেন ডিজিজ। তাহলে কুষ্ঠরোগের অপর নাম হচ্ছে ল্যাপ্রোসি অথবা হ্যান্ডসেন ডিজিজ। তো কুষ্ঠরোগটা কি, সাধারণত এটা হচ্ছে স্কিনের রোগ। ঠিক আছে, ওখানে তোমার যেখানে হবে, এই রোগটা যেখানে হবে সেখানে হচ্ছে তোমার ইয়া থাকবে না, সেন্সেশন থাকবে না, কোনো সেন্স থাকবে না, ব্যথা থাকবে না ওই জায়গাটাতে। এই যে নডিউলের মতো, সরি, দানাদার দানাদার হয়ে যাবে আর কি পুরো শরীরে। তো কুষ্ঠরোগের অপর নাম হচ্ছে ল্যাপ্রোসি, আর একটা নাম হচ্ছে হ্যান্ডসেন ডিজিজ। তারপর এটাই কিন্তু হচ্ছে একটা সংক্রামক রোগ। ঠিক আছে, কুষ্ঠরোগটা কিন্তু একটা সংক্রামক রোগ, আর এটা হচ্ছে স্কিনের একটা রোগ। এখন আমাদের জানা লাগবে এটা সম্পর্কে নিচের কোনটি সঠিক। আসলে এই কুষ্ঠরোগটি কিসের কারণে হয়? কুষ্ঠরোগটা যে ব্যাকটেরিয়ার কারণে হয়, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। এই কারণেই হচ্ছে ল্যাপ্রোসিটা লিখে দিলাম। এই ল্যাপ্রে থেকে তোমার ব্যাকটেরিয়ার যে ল্যাপ্রে নামটা, ল্যাপ্রে থেকে আর কি ল্যাপ্রোসি, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রির দ্বারা। তাহলে এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, এই ব্যাকটেরিয়া দ্বারা সাধারণত কুষ্ঠরোগটা হয়। তাহলে বলো তো কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক হবে? কত নাম্বার সঠিক হবে? এখন হরমোনের অভাবজনিত একটা রোগ, সেটা হচ্ছে ডায়াবেটিস। এটা মনে রাখো, কারণ এটা এখন কমন হয়ে গেছে, এই রোগটা কমন হয়ে গেছে। ডায়াবেটিস হরমোনের অভাবজনিত। আরেকটা জিনিস বলে দাও তো, ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয়? এই প্রশ্নের উত্তর বলবা, আর ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয় এটার উত্তর বলবা। এরপরে আসি নিচের কোন গ্যাস অ্যাসিডধর্মী?
আচ্ছা, অ্যাসিড ধর্মী গ্যাস বের করার জন্য আমাদের ওটার সঙ্গে এইচ যুক্ত করার লাগবে, হাইড্রোজেন আয়ন যুক্ত করার লাগবে। হাইড্রোজেন আয়ন যুক্ত করে যদি তোমার কমন কোনো একটা অ্যাসিড পেয়ে যাও, তাহলে বুঝে নিবা সেই গ্যাসটা হচ্ছে আমার অ্যাসিড ধর্মী। তাহলে HCO এটার সঙ্গে যদি আমি হাইড্রোজেন আয়ন যুক্ত করি তাহলে পাবো HCO, এটা পাবো। সেটা একটা বাইকার্বনেট, একটা মূলকের নাম, কোনো অ্যাসিডের নাম না, ঠিক আছে। তারপর C2-র সঙ্গে যদি আমরা যুক্ত করি তাহলে হবে হাইড্রোজেন আয়ন যোগ CO2। তাহলে এখানে তোমার এই যে কার্বনেট মূলকের যোজনী 2, তাহলে H2CO2। আচ্ছা, হাইড্রোজেন তো একা একা যুক্ত করতে পারবো না, পানি যুক্ত করা লাগবে, পানি যুক্ত করা লাগবে। আর একটা অক্সিজেন মিলে এখানে H2CO3 হয়। আর H2-র সঙ্গে যদি আমরা হাইড্রোজেন আয়ন যুক্ত করি তাহলে তো H3 হয়ে যাবে। আর না, H2N, এটা তো হচ্ছে অ্যামিনে চলে যাবে, ঠিক আছে। তো বুদ্ধিটা কি, অ্যাসিড ধর্মী গ্যাস বের করার বুদ্ধি হলো কি, আমরা সেই গ্যাসটার সঙ্গে পানি যোগ করে দেব। পানি যদি যোগ করি, পানি যোগ করলেই দেখব যে এই গ্যাসটা, এই অ্যাসিডটা আমার হচ্ছে চীনা পরিচিত কোনো অ্যাসিড হচ্ছে কিনা। যেমন কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি আমরা পানি যুক্ত করি, H2O যোগ CO, তাহলে কি হয়, H2 যোগ CO2, এটা হয়। এই নামের কোনো অ্যাসিড নাই। তারপরে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি যুক্ত করি তাহলে কি হয়, H2CO3 হয়। আর এটার সঙ্গে যদি পানি যুক্ত করি তাহলে হবে H3O হয়। তো H3O তো হচ্ছে তোমার কি, ওটা একটা আয়নের ইয়াতে চলে যাবে তোমার। আর H2, এটা তো হবেই না, H2N2O নামে তো কোনো ইয়াই নাই, অ্যাসিডই নাই। তাহলে আমার কোনটা অ্যান্সার হবে, CO2। এটা হলে বুঝালাম এইভাবে যে তোমরা কি করবা, অ্যাসিড ধর্মী যদি বের করতে বলে তাহলে সেটার সঙ্গে পানি যোগ করে দেবা, তাহলে হয়ে যাবে। এখন আসো, দুধে কোন ধরনের অ্যাসিড থাকে। হয় ফ্রি ক্লাসে, নয়তোবা হচ্ছে আমাদের যে পেইড কোর্সের যে ক্লাস ছিল ওই ক্লাসে আমি বলছিলাম, দুধ রিলেটেড যদি কোনো একটা কথা পাও তাহলে সেখানে একটা কিওয়ার্ড ইউজ করবা, সেটা হচ্ছে তোমার ল্যাক্ট কথাটা ইউজ করবা। এখানে ল্যাক্ট কথাটা ইউজ করবা, যেমন দেখো এখানে অ্যাসিড চাইছে না, তাহলে হচ্ছে ল্যাক্ট কথাটা ইউজ করলে হয়ে যাবে। যে দেখো ল্যাকটিক অ্যাসিড, যদি এনজাইমের কথা বলতো তাহলে হচ্ছে ল্যাকটেজ এনজাইম হইতো। আর যদি গ্লুকোজ বা শর্করার কথা বলতো তাহলে হচ্ছে ল্যাকটোজ থাকে। মানে দুধ রিলেটেড কিছু পাইলে আমরা কি দেখবো, ল্যাক্ট কথাটা আছে কিনা ওইটা দেখবো, ল্যাক্ট। তাহলে অ্যাসিড যেহেতু বলছে তাহলে কি হবে, ল্যাকটিক অ্যাসিড, এটা গেল। অ্যান্ড সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে লেবুতে। দুধে বলছে, লেবুতে বলতে পারতো না। ফর্মিক অ্যাসিড কোথায় থাকে, ফর্মিক অ্যাসিড থাকে হচ্ছে পিঁপড়ার মুখে, ল্যাকটিক অ্যাসিড তো দুধে। টার্টারিক অ্যাসিড থাকে হচ্ছে তেঁতুলে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে। এরপরে আসি, অভিকর্ষ ত্বরণের মান কোথায় সর্বাধিক। অভিকর্ষ ত্বরণের মান কোথায় সর্বাধিক, এটা মুখস্থ জিনিস। মেরুতে হচ্ছে সর্বাধিক, বিষুব অঞ্চলে সব থেকে কম। যে ইয়াগুলো লিখে নিবা, জি এর মান মেরুতে সর্বাধিক, বিষুব অঞ্চলে সবচেয়ে কম। মেরুতে সর্বাধিক হচ্ছে 9.81, আর বিষুবের সবচেয়ে কম হচ্ছে 9.78। তারপর হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে
আচ্ছা, অভিকর্ষ ত্বরণের মান তাহলে কোথায় সর্বাধিক? মেরুতে সর্বাধিক, এটা গেল। এরপরে আসে হচ্ছে বিবর্ধক কাচ কোন ধরনের বিম্ব গঠন করে? বিবর্ধক কাচ কোন ধরনের বিম্ব গঠন করে? এমনি হচ্ছে বিবর্ধক কাচ আমরা কোথায় দেখতে পাবো? সেটা হচ্ছে তোমার ইয়াতে, ওই যে সমতল আয়না, আমরা বাসা বাড়িতে যে আয়না ইউজ করি সেটাই হচ্ছে তোমার বিবর্ধক কাচ, ধরে নিতে পারো। তো ওইখানে হচ্ছে আমাদের যে প্রতিবিম্বটা কেমন দেখি? একটা হচ্ছে সোজা দেখি, আর একটা হচ্ছে বিবর্ধিত। সেটা হচ্ছে যেহেতু বিবর্ধক কাচ কথাটা বলে দিচ্ছে, বিবর্ধক কাচ, ঠিক আছে। অনেক আয়না আছে এরকম যে ওখানে ছবিটা হচ্ছে তোমার ছোট দেখায়, আবার অনেকটা আছে তোমার কি অনেক বড় দেখায়, লম্বা দেখায়। তো এখানে তো তোমার বলেই দিছে বিবর্ধক কাচ, তার মানে কি হবে? ছবিটা বড় হবে, কিন্তু সোজা হবে কিনা? প্রায় সব আয়নাতেই দেখবা, বাসা বাড়িতে আমরা যে সমতল আয়নাগুলো ইউজ করি সেখানে হচ্ছে তোমার কি হয়, ছবিটা সাধারণত সোজাই দেখায়। তাহলে ওটার অ্যান্সার কি হবে? সোজা এবং বিবর্ধিত, এটা। এখন আসো, কোনটি হৃৎপিণ্ডের আবরণের নাম? এটা বলো তো, কোনটি হৃৎপিণ্ডের আবরণের নাম? এটা পারার কথা। আর কয়েকদিন পর পরীক্ষা, এটা না পারলে সমস্যা। কে জানি আসি। 15 যেটা দেখো, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। আমাদের পেরিওস্টিয়াম হচ্ছে অস্থি বা হাড়ের আবরণের নাম। অস্থির আবরণের নাম হচ্ছে অস্থির আবরণ। অস্থির আবরণ হচ্ছে পেরিওস্টিয়াম। পেরিটোনিয়াম হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল, মানে হচ্ছে পেটে বিভিন্ন যে অর্গানগুলো আছে এই অর্গান। তারপর হলো তোমার এটার উপর একটা পাতলা পর্দা থাকে, ঠিক আছে। এক কথায় হচ্ছে পেটের উপরে যে আবরণটা থাকে তোমার পাকস্থলীর যে ওই জায়গাটাতে, ইয়াতে কি জানি বলে ওটা, মধ্যচ্ছদার নিচে, ডায়াফ্রামের নিচে হলো তোমার খালি জায়গাটা, যেটা খালি জায়গায় একটা হচ্ছে পাতলা পর্দা থাকে, সেটাই হচ্ছে তোমার পেরিটোনিয়াম, যেটাকে বলা হয় অ্যাবডোমেন। অ্যাবডোমেনের উপরে যে পর্দাটা। আর পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের। প্লিউরা কার বলো তো? প্লিউরা কোন অঙ্গের আবরণের নাম? কোন অঙ্গের আবরণের নাম প্লুরা? বলো। আপু এক্সাম কবে হতে পারে? এপ্রিল নাকি মার্চের দিকে? এটা এখনো বলা যাইতেছে না আপু, কবে যে হয়। সবগুলা পরীক্ষা তো হয়েই যাচ্ছে, মার্চের দিকেই হইতে পারে। নার্সিংয়ে যে কেন এরকম করে। প্লুরা কোন অঙ্গের আবরণের নাম ওইটা বলো। প্লুরা কোন অঙ্গের আবরণের নাম প্লুরা। এরপরে আসি, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? এটা সাধারণত হচ্ছে উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্টের কথা বলা হয়েছে। তো আমরা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো মনে রাখার জন্য একটা ছন্দ ইউজ করব, সেটা হচ্ছে MGK, ক্যাপ ফর নাইস চপস। সেখান থেকে MG থেকে ম্যাগনেসিয়াম, MG থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম, K থেকে পটাশিয়াম, CA থেকে ক্যালসিয়াম, Fe থেকে আয়রন, তারপর এখানে তোমার Ni থেকে কি নিকেল, আর C থেকে আচ্ছা Ni না, খালি নাইট্রোজেন। এই যে N থেকে হচ্ছে নাইট্রোজেন, নিকেল না। C থেকে কার্বন, H থেকে হাইড্রোজেন, O থেকে হচ্ছে অক্সিজেন, P থেকে হচ্ছে ফসফরাস, আর এই S থেকে হচ্ছে সালফার। বানানগুলো ভুল হইতে পারে। সালফার, নাইট্রোজেন, CA থেকে হচ্ছে ক্যালসিয়াম, Fe থেকে আয়রন,
Mg থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা থেকে হচ্ছে পটাশিয়াম, এই যে এটা 12টা মোট, 12টা হচ্ছে না, 4 5 6 7 8 9 10, আর 2 থেকে 4 5 6 6 7 8 10, 10টায় MCK cap for nice jobs। দশটা, ঠিক আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো হচ্ছে আমরা এভাবে মনে রাখবো, এটা গেল। তাহলে ওখানে আমাদের কি ছিল, ফসফরাস। আরেকটা আছে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 6টা, আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট 12টা। এখানে আমার 10টা হচ্ছে, আরেকটা কি যেন বাদ দিচ্ছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 12টি, আর মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে তোমার 6টি, এটা গেল। এবার আসা হচ্ছে মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? তো এনামিল বলছে আপুর ডিপ্লোমা নার্সিং এর জন্য নিউরন বই পড়লে হবে কিনা? ডিপ্লোমা নার্সিং এর জন্য নিউরন বই, যে বই পড়ো কিন্তু বেসিকটা ক্লিয়ার রাখার লাগবে, এটাই। ধরো হচ্ছে ওই বইয়ে তো তোমার সব বইয়ে কি দেয়, সব বই তো হচ্ছে যেমন জয়কলি বইটা, জয়কলি বই তো অনেক কিছু দিয়ে দেয় যা আমাদের এত কিছু লাগে না, ঠিক আছে। এখন নিউরন বইটা যেটা, নিউরন বই হচ্ছে অনেক কিছু ভুল থাকে, মেন কথা হচ্ছে একটা, নিউরন বই হচ্ছে ভুল থাকে। তো বইটা হচ্ছে তুমি যদি অ্যানালাইসিস করে পড়তে পারো তাইলে ভালো। যেমন ধরো আমরা আজকে যে এমসিকিউগুলো সলভ করতেছি, এখানে হচ্ছে কিন্তু আমরা একটা একটা মানে উত্তরটা দেখেই ছাড়িয়ে দিচ্ছি না, বাকি অপশনগুলো থেকে কি কি আসতে পারে সেটাও দেখতেছি, ঠিক আছে। যখন তুমি 4টা অপশন নিয়ে ঘাটাঘাটি করবা, তোমার হচ্ছে বেসিকটা ক্লিয়ার হবে, আর বেসিকটা ক্লিয়ার হইলেই হয়ে যাবে, ঠিক আছে। নিউরন বইটা পড়লা, খালি বই একেবারে মুখস্থ ঠটস্থ করে নিলা তাইলে হবে না, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। ওইটা এনামেল, ঠিক আছে। দাঁতের সবচেয়ে শক্ত অংশের নাম হচ্ছে এনামেল। এরপরে আসি নিচের কোনটি মৌলিক রাশি, মৌলিক রাশি কয়টি এবং এখানে কোনটা, এটা আগে বলো। এটা পারা উচিত, কারণ প্রতিবারই আসে যে মৌলিক রাশি কোনটি অথবা মৌলিক রাশি নয় কোনটি, মানে ইনডিরেক্টলি বলে যায় নিচে কোনটি যৌগিক রাশি। তো যৌগিক রাশি তো অসংখ্য আছে, মৌলিক রাশি আছে কয়েকটা আছে, এগুলো মুখস্থ করতে বলছিলাম। বলো এখানে মৌলিক রাশি কয়টি, আর এখানকার মৌলিক রাশিটা কি? এখন আসি হচ্ছে মৌলিক রাশি, যেটা তাপমাত্রা বলে দিচ্ছ, ঠিক আছে। মৌলিক রাশির সংখ্যা কয়টা, এটা আমরা মনে রাখবো হচ্ছে মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 7টা। তো মৌলিক রাশিগুলো আমরা মেইনলি মনে রাখবো, তাহলে হচ্ছে যদি ওখান থেকে যেভাবে প্রশ্নটা হোক যে নিচের কোনটি মৌলিক রাশি, এটা যদি বলে তাহলে তো ইজিলি অ্যান্সার করতেই পারবো। আর যদি বলে হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি নয়, তাহলে হচ্ছে যেটা হচ্ছে মৌলিক রাশি 3টা দেওয়া থাকবে, আর একটা হচ্ছে যৌগিক রাশি দেওয়া থাকবে, এরকম। আরেকবার বলতে পারে হচ্ছে নিচের কোনটি যৌগিক রাশি, ওই যে কোনটি মৌলিক রাশি নয় আর যৌগিক রাশি কিন্তু সেম, অথবা নিচের কোনটি যৌগিক রাশি নয়, এটা আর মৌলিক রাশি কিন্তু সেম, ঠিক আছে। প্রশ্নটাগুলো এইভাবে আসতে পারে। তো নয় কথাটা হচ্ছে দেখার লাগবে আমার, নয় কথাটা আছে কি না প্রশ্নে হচ্ছে লাস্টের টুকু খেয়াল করতে হবে। মানে প্রশ্নে দেখলাম মৌলিক রাশি, এখানে সংখ্যা আছে, আরে বাবা মৌলিক রাশিতে হচ্ছে 7টা, সুন্দর করে দাগাই দিলাম। রুমে আসে দেখবা যে এখানে তো 9 কথা ছিল, তারপরে খাওয়া বাস। তাহলে এখন আসি মৌলিক রাশি, তাহলে মৌলিক রাশি হচ্ছে কয়টা, 7টা। প্রথমে কি, দৈর্ঘ্য, তারপরে হলো সময়, তারপর হচ্ছে ভর,
দৈর্ঘ্য, সময়, ভর, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে দীপন তীব্রতা, আর 6 নম্বর হচ্ছে মোলের পরিমাণ। আর 7 নম্বরে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। এখন মৌলিক রাশিগুলা থেকে জাস্ট এটুকু দিয়েই হচ্ছে থেমে থাকে না, এখান থেকে আরও জিনিস আসে যে মৌলিক রাশির মাত্রা কোনটি, মানে মৌলিক রাশিগুলোর মধ্যে এর মাত্রা কোনটি, আর অথবা হচ্ছে এর একক কোনটা। এটা যেমন মৌলিক রাশির মধ্যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, আর এটার একক হচ্ছে মিটার। তারপর হচ্ছে তোমার কি সময়ের হলো মাত্রা হলো টাইম, টি, আর একক হচ্ছে সেকেন্ড। আর এটার হচ্ছে ভরের মাত্রা বড় হাতের এম, আর একক হলো কি, একক হচ্ছে কেজি। মূলত এই তিনটার, ঠিক আছে, মাত্রার উপর ভিত্তি করে তিনটাই হচ্ছে মৌলিক রাশি, আর তেমন কিছু থাকে না। তাপমাত্রা যেটা, তাপমাত্রার একক হলো কি ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ফারেনহাইট অথবা ডিগ্রি কেলভিন। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। মোলের পরিমাণের একক হচ্ছে মোল। বিদ্যুৎ প্রবাহ হলো অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি কি মনে রাখবো? মৌলিক রাশিগুলোর সংখ্যাগুলো। মৌলিক রাশির সংখ্যা কয়টা, মৌলিক রাশিগুলো কি কি, মৌলিক রাশির মাত্রা এবং একক। ঠিক আছে, এটা গেল। শক্তির একক বলো তো কি? যে কোনো প্রকার শক্তি, শুধু এই শক্তি না, যে তুমি যে কোনো প্রকার শক্তি, লাস্টে শক্তি কথাটা পাবা, ওইটার একক হয়ে যাবে জুল। তাপ নিজেও কিন্তু এক প্রকার শক্তি, যার কারণে তাপের একক হচ্ছে তোমার জুল। পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। এটা এরপরে আসি কোনটির মধ্যে মিলে মুক্ত, তাহলে এটা কি হবে? মৌলিক রাশি হচ্ছে তাপমাত্রা, এটা গেল। এরপরে আসি কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। শোনো, মুক্ত ইলেকট্রন হচ্ছে এটা, মুক্ত ইলেকট্রন জিনিসটা যেখানে থাকে সেখানে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী হয়, বিদ্যুৎ পরিবহন হয়। মুক্ত ইলেকট্রন জিনিসটা যার মধ্যে থাকে। তো অপরিবাহী যেটা, অপরিবাহী মানে কি বিদ্যুৎ পরিবহন করে না, তার মানে কি এটাতে আমার মুক্ত ইলেকট্রন থাকবে না। অর্ধপরিবাহী জিনিসটা কি? অর্ধপরিবাহী হচ্ছে এখানে বিদ্যুৎ পরিবহনও করে, আবার পরিবহন করেও না, এরকম টাইপের। মানে এখানে মুক্ত ইলেকট্রনের পরিমাণটা খুবই কম, ঠিক আছে, এখানে খুবই কম। আর পরিবাহী যেটা, এটাতে মুক্ত ইলেকট্রন পরিমাণ থাকে, যার কারণে এটা হচ্ছে কি করে, বিদ্যুৎ পরিবহন করে। আর সুপরিবাহীতে তো তোমার মুক্ত ইলেকট্রনের পরিমাণটা অনেক বেশি, যার কারণে এটা হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবাহিতাও বেশি। ঠিক আছে, এখন এখানে কি বলতে পারে? মুক্ত ইলেকট্রন থাকে না, এটাও বলতে পারে। আরেকটা জিনিস বলতে পারে, নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না। দুইটাই কিন্তু সেম প্রশ্ন, তাহলে এটা হবে অপরিবাহী। এরপরে আসি আমরা, অ্যালুমিনিয়ামের আকরিক নিচের কোনটি? আকরিক জিনিসটা হচ্ছে, আমরা কিন্তু এই যে মৌল 118টা যে মৌল আছে, এই 118টা মৌল কিন্তু আমরা এমনিতে পাবো না, বিশুদ্ধ অবস্থায় পাবো না। এটাকে হলো কোনো একটা জিনিসে, মানে কোনো একটার ভিতরে আমরা অধিক পরিমাণে পাবো, এরকম টাইপের। তো অ্যালুমিনিয়াম জিনিসটা যেটা, অ্যালুমিনিয়ামকে হচ্ছে আমরা যেখান থেকে পাই, সেটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তো দেখো, অ্যালুমিনিয়ামের আকরিক কি বলতো? এটা সাধারণত মুখস্থ করা লাগবে। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। গ্যালেনা হচ্ছে তোমার লেডের আকরিক, পিবি, প্লাম্বাম থেকে লেড। লেডের আকরিক হচ্ছে গ্যালেনা, আর ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। এখানে 3টা অপশন ছিল, 3টা অপশনের আমরা এটা জানি রাখবো। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, লেডের আকরিক গ্যালেনা, আর হচ্ছে জিঙ্কের আকরিক ক্যালামাইন। এখান থেকে এটুকুই লাগবে। এখানে আসো, কচু শাকে কোন ধাতু থাকে? এখানে একটা টেকনিক শেখায় দেই। যেই জিনিসগুলা তুমি কেটে রাখলে কালো হয়ে যায়, যেই জিনিসটা কেটে রাখলে কালো হয়ে যায়, সেটাতে হচ্ছে লোহা থাকে বা আয়রন থাকে। ওকে, তাহলে দেখো কচু শাক কাটলে তোমার ছুরি, মানে যেটা দিয়েই আমরা কাটি, ছুরি বটি যা দিয়েই কাটি, সেটা কিন্তু কালো হয়ে যায় না? তো কালো হয় মূলত কি, এই আয়রনের কারণে কালো হয়ে যায়। তাহলে কচু শাকে কোন ধাতু থাকবে? আয়রন বা লোহা, এটা গেল। এরপরে আসি, ভিটামিন ডির অভাবে কোন রোগ হয়?
আয়রন এই মিনারেলটা চেনার উপায়টা কি? ওই সবজিটাকে কাটলে কিংবা ওই বস্তুটাকে কাটলে যেটা দিয়ে কাটবো বা হচ্ছে হাতে একটা কালো কালো দাগ দেখা যায়, সেটাই হচ্ছে তোমার আয়রন। তাহলে বুঝবো যে এখানে, অথবা অনেকক্ষণ ধরে কাটে রাখলে তার নিজেরই উপর একটা কালো পরে কালো কালার চলে আসে। এরপরে আসে হচ্ছে ভিটামিন ডির অভাবে কোন রোগ হয়। এখন ভিটামিন ডির প্রধান উৎস কি, আগে এটা বলো। ভিটামিন ডির প্রধান উৎস কি এটা আগে বলো। ভিটামিন ডি এর প্রধান উৎস কি? রাতকানা রোগটা কিসের অভাবে হয়? রাতকানা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়। ভিটামিন এর অভাবে। এই আকাশ মন্ডল, তুমি ক্যালসিয়াম বলছো। ক্যালসিয়াম কিসের কথা বলছো? আমি বলছি ভিটামিন ডি এর মেইন উৎস কি? ভিটামিন ডি এর মেইন উৎস হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো। যারা রোদের মধ্যে যাও না, সারাক্ষণ রুমের মধ্যে বসে বসে থাকো, তাদের রিকেটস রোগ হবে। হ্যাঁ, তোরে কইছে। ও সরি। তাহলে হচ্ছে যারা সূর্যের আলোর কাছে যায় না, ঘরের ভিতরে ঢুকে ঢুকে থাকে, তাদের হচ্ছে কি হয়? রিকেটস রোগ হয়। ভিটামিন ডি এর মেইন উৎস হচ্ছে তোমার সূর্যের আলো। তাই বলি মাঝখানের ইয়াটা না, রোদটা না, সকালবেলার রোদ। মাঝখানের রোদটাতে তোমার থাকে। সার্চ করা হয়ে গেছে। দুপুরের রোদে আলট্রাভায়োলেট রে থাকে। তাহলে রাতকানা রোগ হচ্ছে কি? রাতকানা রোগ হচ্ছে ভিটামিন এর অভাবে হয়, আর রিকেটস রোগটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। এটা গেল। আর ডায়রিয়াটা মূলত হচ্ছে ফুড পয়জনিং এর কারণে হয়। এটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল সব কিছুর কারণেই হইতে পারে। ঠিক আছে? তো ডায়রিয়ার মেইন কারণ হচ্ছে যেটা, দূষিত পানি পান করা, আর একটা হচ্ছে ফুড পয়জনিং। এটা গেল। আর রক্তশূন্যতা সাধারণত ভিটামিন B12 এর অভাবে হয়। ভিটামিন B12 আর হচ্ছে আয়রনের অভাবে হয়। ভিটামিন B12 আর আয়রনের অভাবে হয়। তাহলে এখানে কি হবে? রিকেটস রোগ হবে ভিটামিন ডি এর অভাবে। জিনিসটা মাথায় রাখো। এরপরে আসি হচ্ছে কোন উৎসেচক আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে। প্রথমে আসি হচ্ছে ল্যাকটেজ। উৎসেচক বলতে বুঝাইছে এখানে এনজাইম। উৎসেচক মানে হচ্ছে এনজাইম। এখন ল্যাকটেজ সাধারণত হচ্ছে ল্যাকটোজ যে ল্যাকটোজ যে ল্যাকটোজ শর্করাকে ভাঙে হচ্ছে ল্যাকটেজ এনজাইমটা। ল্যাকটোজকে ভাঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করে। তো ল্যাকটোজ এক প্রকার শর্করা না, তো শর্করাকে যে এনজাইমটা ভাঙে সেটা হচ্ছে শর্করা পরিপাকে কাজ করে। তাহলে ল্যাকটেজ এনজাইমটা কি পরিপাকে কাজ করে? শর্করা পরিপাকে কাজ করে। তারপরে আসি হচ্ছে লাইপেজ এনজাইমটা হচ্ছে চর্বি পরিপাকে কাজ করে। অ্যামাইলেজে হচ্ছে তোমার শর্করা পরিপাকে কাজ করে। প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য পরিপাকে কাজ করে যে এনজাইমগুলো, এটা আমাদের চেনার একটা উপায় হচ্ছে কি, এই এনজাইমগুলোর নামের শেষে সিন আর টিন কথাটা পাবা। সিন আমিষ পরিপাককারী এনজাইম, আমিষ
একটা ব্যতিক্রম আছে, আমিষ পরিপাককারী এনজাইমের নামের শেষে সিন অথবা টিন, এই দুইটা কথা বলা, তাহলে পেপসিন। এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক, এটাই। এরপরে আসি হচ্ছে শুষ্ক বাতাসে। তাহলে এখানে আমি কি বললাম, ল্যাকটেজ হচ্ছে শর্করা পরিপাকে সাহায্য করে, লাইপেজ চর্বি পরিপাকে বা ফ্যাট পরিপাকে সাহায্য করে, অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাকে সাহায্য করে। আরেকটা জিনিস মনে রাখার লাগবে, যেহেতু পরিপাক নিয়ে আসছে, শর্করা যেটা, শর্করার হচ্ছে এন্ড অফ দ্য প্রোডাক্ট, মানে শর্করা ভেঙে লাস্টে কি তৈরি হয়, শর্করা ভেঙে কি পরিণত হয়, সেটা হচ্ছে তোমার গ্লুকোজে পরিণত হয়। যেমন আমরা ভাত খাইলে তো সেটা ভাতই থেকে যায় না, সেটা মূলত গ্লুকোজে পরিণত হয়। তারপর যেটা আমিষটা পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে পরিপাকের শেষে, পরিপাক শেষে আমিষটা হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর স্নেহ বা চর্বি যেটা, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, ফ্যাটি অ্যাসিড। তিনটা জিনিস মাথায় রাখবা। তাহলে শর্করা পরিপাক শেষে কিসে পরিণত হয়, তারপরে আমিষ পরিপাক শেষে কি পরিণত হয়, আর স্নেহ, আমি জানতাম না। তাসনিয়া আক্তার সাবিয়া এইমাত্র জয়েন করছে, জানতো না। আচ্ছা, কালকে আমার আরেকটা ক্লাস আছে, ওটাতে জয়েন হবে তাড়াতাড়ি। এরপরে আসি হচ্ছে শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ কত। এখান থেকে আমরা তিনটা অ্যামাউন্ট হচ্ছে মনে রাখবো। এই যে 78.09, এটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ, 0.03 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, বর্তমানে আপডেট হিসেবে হচ্ছে তোমার 0.04। এটা বইয়ে দেখবা, যদি 0.03 থাকে তাহলে হচ্ছে 0.04 দেওয়ার দরকার নাই, কিন্তু বর্তমানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপডেট ভার্সনে হচ্ছে 0.04 কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95%, 20.95%, এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ। 25 সি গেল, ও 25 সি না। আচ্ছা, খাবার লবণের রাসায়নিক নাম কি? খাবার লবণের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তো খাবার লবণ এগুলো কিন্তু সব হচ্ছে লবণ, ঠিক আছে, সবগুলারই কালার সাদা, বাট খাবার লবণ হিসেবে আমরা ব্যবহার করি কোনটা, সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণের রাসায়নিক নাম কি, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাস নিয়ে আর কারো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে, কোথাও বুঝো না এমন কিছু? কালকে কিন্তু আমার আরেকটা ক্লাস আছে, তারপরে ভাইয়া ক্লাস নেবে হয়তো। কোয়েশ্চেন সলভের উপর আমি কালকে আরেকটা ক্লাস নিব, তারপরে ভাইয়া ক্লাস নেবে। আর আমাদের মেডিকেল পরবর্তী ব্যাচ আর হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি চলছে, তো যদি কেউ ভর্তি হইতে চাও, ভর্তি হইতে ইচ্ছুক থাকো, তাহলে পেজে মেসেজ করিও। এখন বলো, ক্লাস সম্পর্কে কারো কোনো জানার আছে কিনা, কোথাও বুঝো না এমন কিছু? সবাই একটু জানাও। ক্লাসে এখন পর্যন্ত যারা রিয়্যাক্ট দাও নাই, তারা রিয়্যাক্ট দাও। বুঝছে। জান্নাতের বান্ধবী কই? সবাই বুঝতে পারছো?
লাস্টের দিকে এসে যে যত প্রশ্ন দিবা, এক্সাম দিবা, আর হচ্ছে কোয়েশ্চেনগুলো এভাবে বুঝে বুঝে পড়বা, তার তত লাভ হবে। কারণ কোয়েশ্চেনগুলো এভাবে সলভ করলে নিজের বেসিকটা ক্লিয়ার হয়। রিদি দাস বলছে বুঝছি ম্যাম। বা ম্যাম হয়ে গেছে, ম্যাম হয়ে গেছে। বুঝতে পারছি আপু। ওকে, ঈশা বলছে আপু এগুলা কি সব বিএসসি নার্সিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট? এখানে তো আমি বিএসসি, তারপর হচ্ছে মিডওয়াইফারি, ডিপ্লোমা সবগুলা মিলাই নিয়ে আসছি আপু, সবার জন্য ইম্পর্টেন্ট। 23-24 সেশনে যে প্রশ্নগুলো ছিল আমি ওইগুলা নিয়ে আসছি, তোমাদের ইমিডিয়েট ব্যাচ। আচ্ছা, কারো কোনো জানার না থাকলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। কালকে আমি আবার একটা ক্লাস নিব, সন্ধ্যা 7টার দিকেই নিব ক্লাসটা। তো সবাই ক্লাসে থাইকো, আর হচ্ছে এই ক্লাসটা কেমন লাগছে না লাগছে এটা রিভিউ দিও, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। এতক্ষণ পর্যন্ত ক্লাস করার জন্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।